সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় রাজনীতিতে জুলাই সনদ ও এনসিপির ইশতেহার। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, স্বাগত আপনাকে এই আয়োজনে। আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, স্বাগত জানাচ্ছি আপনাকে এই আয়োজনে। মাসুদ কামাল, আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে এনসিপির বিষয় নিয়ে একটু শুরু করি। গত কয়েক মাসে তারা গোটা দেশ চষে বেরিয়েছেন, নতুন একটি রাজনৈতিক দল হতে যাচ্ছেন তারা, এবং তাদের যে প্রচেষ্টার মাধ্যমে যখন সবাই প্রশ্ন করছে যে তাদের আসলে কাঠামো কি, তাদের নীতি নৈতিকতার বিষয়গুলো নিয়ে যখন সবাই প্রশ্ন করছে, আজকে তাদের জাতীয় নাগরিক পার্টির যে আয়োজন, সেখানে ইশতেহারে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানোর যে 24 দফা দিয়েছে, সেটি আসলে কেমন দেখলেন? প্রথমে আপনার সেই অভিজ্ঞতার কথা একটু যদি জানতে চাই। না, 24 দফা যেটা দিয়েছে এটা তো হলো গিয়ে ধরেন তাদের ইশতেহার। এখন যখন কোন রাজনৈতিক দল জনগণের সমর্থন প্রত্যাশা করে, সে নির্বাচনকে কেন্দ্র করে হোক বা অন্য কিছু কেন্দ্র করে হোক, তারা জনগণের কাছে বলতে চায় যে আমরা যদি কখনো দায়িত্ব পাই আমরা কি করব, অথবা যদি আমরা দায়িত্ব নাও পাই তাহলে যারা দায়িত্ব পাবে দেশ চালানোর তাদের কাছে আমরা কি দাবি রাখবো। এইগুলি কিন্তু এটা দাবিনামা বলতে পারেন আপনি। তো এই ইশতেহারগুলো 24টা দফা তারা দিয়েছে, এবং এটা যদি আপনি কালকে বিএনপিকে দিতে বলেন, দেখবেন যে এর সঙ্গে বিএনপি অন্তত 10-15টা কমন পড়ে যাবে একদম। আপনি কি লিখবেন যে আমরা বাজারের উপর কোনো নিয়ন্ত্রণ রাখবো না, বাজার চাঁদাবাজদের হাতে দিয়ে দেবে, এটা কি আপনি কখনো বলবেন? যদি দেওয়ার দেওয়ার কথা মনেও থাকে তাও বলবেন? আওয়ামী লীগ যত বছর ক্ষমতা ছিল, আওয়ামী লীগের ইশতেহার পড়ে দেখেন, খুব চমৎকার ইশতেহার। আওয়ামী লীগ তো কী করছে তারা, মানে সবাই দেখছে। কিন্তু ইশতেহারে কোনো সমস্যা থাকে না, ইশতেহার ভালো ভালোই থাকে। তবে এগুলো নিয়ে আলোচনা করা যেতেই পারে। যেমন তাদের এক নম্বর আমি দেখলাম, যে আমার সামনে আমি দেখতেছি যে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, তো এটা তো তারা চাইতেই পারে, কিন্তু আমি কোনো অন্যায় দেখি না। তারা একটা অভ্যুত্থান করছে, অভ্যুত্থান করতে যে প্রচলিত অনেক আইন তারা ভাঙছে, তাই না? এবং সেই জন্য ওটা তাদের একটা স্বীকৃতি, এটা তো চাবে, এটা চাওয়া উচিত, আমিও মনে করি চাওয়া উচিত। কারণ জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি না দিলে তো অনেক কিছুই ভুল হয়ে যাবে, অনেক কিছুই আপনার কোনো ভিত্তি থাকবে না। তো কাজে এটা দরকার আছে। বিচার, এটাও চাওয়া উচিত। এতগুলি লোককে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটা আপনি বিচার চাবেন না? বিচার চাবেন। আবার বিচার মানেই কিন্তু শাস্তি না, এটা কথা মাথায় রেখেন। বিচার মানেই কিন্তু শাস্তি না, বিচারের মধ্যে কিন্তু বেকসুর খালাসও একটা রায় আছে। কাজে আমি কিন্তু এটাও মনে করি বিচার পুলিশের হওয়া উচিত। যা পুলিশগুলি যারা মারা গেছেন তারা সবাই যে আপনার এই আন্দোলনের কারণে মারা গেছেন আমি তাও মনে করি না। অনেক সময় হয় কি, একটা আন্দোলন চলছে, তার মধ্যে কিন্তু দুষ্কৃতিকারী ঢুকে পড়ে, তারা তাদের প্রতিশোধগুলিও নেয়। কাজেই কোনটা কী কারণে মারা গেছে সেটা বোঝার জন্য পুলিশ সত্ত্বর বিচার হওয়া উচিত। যে পুলিশরা মারা গেছে তারা কি দেশের নাগরিক না? তাদের দেশের নাগরিক, তো তাদের ঘর সংসার নাই, তারা কি সবাই শেখ হাসিনার মতো অপরাধী? না রে ভাই। এবং পুলিশের যে শিরোমণি, সে তো আবার রাজসাক্ষী হয়ে গেছে। যিনি সমস্ত পুলিশ যা করবে তার যিনি মূল যিনি ব্যক্তি, যিনি আদেশ দিয়েছেন অথবা শেখ হাসিনার কাছে আদেশ পেয়েছেন, উনি তো প্রায় মুক্তি পাবেন বলে ধারণা করা হয়। এটা অবশ্য বিচারকের হাতে। তারপরেও ধরে নেই যে না, যারা রাজসাক্ষী হয় তারা তো এক ধরনের সুবিধা পায়, তো উনি তো রাজসাক্ষী হয়ে গেছেন। এখন একটা পুলিশ কনস্টেবল যদি বলতো আমি রাজসাক্ষী হতে চাই, তাকে রাজসাক্ষী বানাইতো না তো। এখানে অনেকগুলো কিন্তু ঘটনা আছে। কাজে আমি মনে করি বিচারটা সবারই, সব হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। তাদের প্রথম দাবি যেটা দফা যদি বলি, সেটা হচ্ছে যে নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিকের কথা। এখানে যেটা আছে, নতুন সংবিধানটা কিছু বুঝি। নতুন সংবিধান মানে কি? আপনার নতুন একটা সংবিধান প্রণয়ন করবেন, সেটা তো প্রণয়ন একটা কমিশন তো হয়েছে, কমিশন কিছু প্রস্তাব দিছে, দেওয়ার পর এখন তার করবে। এখন নতুন সংবিধান মানে কি? আগের সংবিধানের সব বাদ, গণপরিষদের মাধ্যমে আগে সংবিধানে সব বাদ দেন, কেবল তাহলেই আপনি এটাকে নতুন সংবিধান বলতে পারবেন। যদি আগের কিছু কিছু রাখেন তাহলে তো নতুন হলো না, তাহলে কি হলো? সংশোধিত হলো। সংশোধিত। তো আমি তো সংশোধিত সংবিধানের পক্ষে, এটা হইতেই পারে, তাও আমার কোনো আপত্তি নাই। তবে সেকেন্ড রিপাবলিক জিনিসটা আমি বুঝি না, এটা আমি বুঝি না। তারা সেকেন্ড রিপাবলিক বলতে কি মিন করতেছে, এই জিনিসটা আমার বোধগম্য হয় না। আমি মূর্খ মানুষ, বুঝি না, তারা তো সবাই মেধাবী ওখানে, তো তারা বলতে পারবে। আবার ধরেন
ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন আইন সংস্কার। সংস্কারের কথা এই বলেছেন। ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থাটা কিন্তু একটু এটা নিয়ে কিন্তু আমার একটু প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রশ্ন আছে কিরকম, দেখেন একটা কথা আছে গ্রামে যে আপনি আচরই ধর্ম, তাই না, বলে না? আপনি যা করতে চাচ্ছেন, আপনি যে ধার্মিক লোক, এটা আপনার আচরণ দেখে জন্য বুঝি, আপনার জীবনযাপন দেখে জন্য বুঝি, তাই না? এখন এটা যদি এনসিপির হয়, তো এনসিপির মধ্যেও কিন্তু এই ন্যায় ভিত্তিক বিচারের কি কোনো খুব একটা প্রবণতা আমরা দেখছি? আমি যদি না দেখি তাহলে তারা কিভাবে কায়েম করবে, এটা নিয়ে আমার প্রশ্ন থাকবেই। তারপরে দুর্নীতি দমন করতে হবে। তো আমরা তো গত 3 মাসে যদি আমি দুর্নীতির সমস্ত হিসাব নেই, সারা দেশে দুর্নীতি যে কটা খবর মিডিয়াতে আসছে, সেই মিডিয়া খবরগুলো হয় বিএনপির না এনসিপির। এই তো আওয়ামী লীগের লোক তো নাই, দৌড়ের উপর আছে। জামাতের খুব একটা দুর্নীতির খবর টবর শুনি না, হয় বিএনপি নয় এনসিপির। এখন এনসিপির একটা দুর্নীতিতে এই মুহূর্তে দগদগের ঘায়ের মতো আমাদের গায়ের উপরে লেগে আছে। প্রতিদিনই পত্রিকাটা নিয়ে নিউজ পড়তেছি, কার কাছ থেকে কত টাকা চেক আনছে না আনছে, এগুলো শুনি। আবার একটা জিনিস আমরা দেখলাম যে নারীর নিয়ে অধিকার নিয়ে আলোচনা হচ্ছে। তো এটাও দেখেন আপনি, গত 2-3 মাসে যত রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে নারীদের অপমান করার, নারীদেরকে হেনস্থা করার অভিযোগ উঠেছে, সবগুলি এনসিপির উঠছে তো রে ভাই। তো এখন এইগুলির চিকিৎসা কি আমি জানি না। তারপরে আমি বলি, তাকেও যদি বলতে বলেন সবাই একই বলবে। কাজে 24 দফা আমার কাছে খারাপ না, আমার কাছে ভালোই মনে হয়েছে। এর মধ্যে কি আপনারা আপনি নির্বাচনের কোনো কিছু পেয়েছেন কিনা, যে এটি কি মনে হচ্ছে যেটা নির্বাচনের জন্য এই ইশতেহারটা আসলে ইশতেহারটা আসলে তাদের আরো আগে দেওয়ার কথা ছিল। সাধারণত বাংলাদেশে ইশতেহার নির্বাচনকে কেন্দ্র করে হয় এবং সেটাকে নির্বাচনী ইশতেহারই বলে। তো এখানে ওনারা যেহেতু প্রথমেই অনেক কিছু, ওনারা যখন দল করে, প্রথমে দল ঘোষণা যখন করলো তখন তারা কোনো গঠনতন্ত্র ঘোষণা করে নাই। কিন্তু একটা দল তো গঠনতন্ত্রের উপর হবে, তারা তাও করে না। তারা কিন্তু মানে হয়তো তাদের অভিজ্ঞতা নাই, এই জন্য হতে পারে, বয়স কম, হয়তো জানে না কি করতে হবে। শুরু থেকে কিন্তু তারা নানা ধরনের বিতর্কের মধ্যে জড়াই গেছে। তারপরে ইশতেহার তারা দিচ্ছে। আমি কিন্তু ইশতেহার দেওয়াতে আনহ্যাপি না। আনহ্যাপি না এই কারণে, আমি হ্যাপি বলা যায়, কারণ এই 24টাকে আলাদা করা, এগুলো একত্র করা, এটাও তো একটা মানে আপনার একটা পরিশ্রমের ব্যাপার। এবং এগুলো করতে গিয়ে তারা তো দলের মধ্যে আলোচনা করছে। একটা জিনিসটা কিন্তু আলোচনা করলে কিন্তু, এই আলোচনা করছে, এখন আমরা আলোচনা করতেছি, এগুলো কিন্তু ওনাদের মাঝখানে কিন্তু কিছু চেঞ্জ আনবে। পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এটা তো মূল কাজ এটাই, তারা এগুলো নিয়ে আলোচনা করবে, নিজেরা চর্চা করবে, অনুশীলন করবে। তো এগুলো শুরু হলো ভালো, আমি এতে মানে খুব একটা। অসংখ্য ধন্যবাদ। জনাব ফয়েজ আহমেদ, আপনার কাছে আসি। আপনাকে একটু ভিন্ন প্রসঙ্গে কথা শুরু করি, সেটা হচ্ছে ঘোষণাপত্রের যে বিষয়টি। আমরা এখন পর্যন্ত জানতে পারছি যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে, 5 আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে। আমরা যতদূর জানতে পারছি প্রধান উপদেষ্টা সেটি জাতির সামনে উপস্থাপন করতে পারেন। এই আয়োজন সম্পর্কে একটু জানতে চাইবো, সব স্টেক হোল্ডার সেখানে থাকছে কিনা, কেননা আপনারা শুরুতে যখন সরকার আসলে আসে সবাইকে নিয়েই আসলে এই ঘোষণাপত্র বা সনদের বিষয়টির কথা আমরা জেনেছিলাম। জি, আপনাকে ধন্যবাদ। পুরো আয়োজনটি সম্পর্কেও জানবো। জি, ওই পুরো আয়োজনটি আসলে 5 আগস্ট তো শুধুমাত্র যে জুলাই ঘোষণাপত্র পাঠ হবে বিষয়টি তা নয়, এর বাহিরেও নানান ধরনের সকাল থেকেই অনেকগুলি অনুষ্ঠান মানিক মিয়া ভেন্যুতে আছে। সেই অনুষ্ঠানে মূল যে জায়গাটি এখন পর্যন্ত যেটা খুব বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এটা একটা দীর্ঘ প্রত্যাশার বিষয়। এই গণ অভ্যুত্থানের সঙ্গে যে সমস্ত শক্তি সরাসরি সম্পৃক্ত, সেই সবগুলি পক্ষই গত ফেব্রুয়ারি থেকে বলা যায় এই বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন। একটি চূড়ান্ত জায়গায় আসা গেছে এটা নিয়ে। তো সেই ঘোষণাপত্র মাননীয় প্রধান উপদেষ্টা এটা প্রকাশ করবেন আগামী 5 আগস্ট, এটা গণ অভ্যুত্থান দিবসে। তো ওই দিন আপনার সবগুলি স্টেক হোল্ডার বলতে শুধুমাত্র রাজনৈতিক দল নয়, নাগরিকদের মধ্যেও মানুষ যেরকম স্বতঃস্ফূর্তভাবে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, মানুষ যেরকম একদম স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনার পতন বা পলায়ন এই বিষয়টাকে সেলিব্রেট করেছে, একইভাবে মানুষকে সম্পৃক্ত করার জন্য সরকারের দিক থেকে নানান ধরনের প্রচেষ্টা আছে। সরকারের প্রত্যাশা শুধুমাত্র ঢাকা শহরের মানুষ নয়, ঢাকার বাহিরের মানুষও যেন
এই অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পারে, যোগ দিতে পারে, সেজন্য নানান ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর্যরা ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে, সেটিও আমরা জানি। পরিবহনের বিষয়ে সরকার ফ্যাসিলিটেট করার চেষ্টা করছে। আপনি বলছিলেন যে ফেব্রুয়ারি থেকে আসলে সবাই অপেক্ষা করছে একটা ঘোষণাপত্রে। গত বছরের জুলাই থেকে এবছরের জুলাই 1 বছর ঘোষণাপত্র, আপনার কাছে মনে হয় না যে এটি আরো আগে হওয়া উচিত ছিল? এবং এটি কেন মানে দেরি হলো কেন? এটা সরকারের কি দায় আছে কিনা এখানে? 5 আগস্ট হয়ে গেলে এটা ভালো হতো, অথবা ধরুন 8 আগস্ট বা আগস্টের মধ্যে হয়ে গেলে ভালো হতো। হয়নি, কিন্তু একেবারে না হওয়ার চেয়ে হচ্ছে, সেটা অনেক ভালো বিষয়। মানে কারণটা কি আসলে? কারণ রাজনৈতিক দলগুলো তো এটা নিয়ে কোনো দ্বিমত করেনি ঘোষণাপত্রের বিষয়টা। ঘোষণাপত্র লাগবে এই বিষয় নিয়ে কারো দ্বিমত নেই। ঘোষণাপত্র অনেকগুলি টেক্সটের বিষয় আছে। ঘোষণাপত্রের প্রেক্ষাপট কি লেখা হবে না হবে সেগুলি নিয়ে সবগুলি পলিটিক্যাল পার্টির মধ্যে মতৈক্যের বিষয় আছে, সবার অপিনিয়নকে অ্যাকোমোডেট করার বিষয় আছে। এই সবগুলি বিষয় নিয়েই যতটুকু সময় লেগেছে, এটা বেশ 2-1 মাস, আরও 2-1 মাস আগেই এটা মোটামুটি প্রস্তুত হয়েছে। শেষ সময় অপেক্ষা করা হচ্ছিল, যেহেতু আগস্টে এসে একটা ধরনের আপনার সেই একই 1 বছর পূর্তি হচ্ছে সে অভ্যুত্থানের, সেই সময়টা একটা ভালো ক্ষণ হিসেবে বেছে নেওয়া হয়েছে, এর বাইরে কিছু নয়। সুতরাং আপনি যেটা বলছেন ওটা আপনার সঙ্গে আমিও নাগরিক হিসেবে একমত যে এটা তো বহু আগে হয়ে যাওয়ার কথা ছিল। আমাদের অনেক কিছুই বহু আগে হওয়া উচিত ছিল, নানান বাস্তবতা সেটা হয়নি। সেই বাস্তবতা নিয়ে যদি আপনি শুনতে চান তাহলে আমাকে লম্বা সময় দিতে হবে। হ্যাঁ, বাস্তবতা অনেক ছোট করে বলা সম্ভব না। ছোট করে বলা সম্ভব কি? আমি তো বলছি নানান কারণেই হয়নি। এটা হচ্ছে ছোট করে বলা। আর বড় করে বলতে গেলে, যখন আপনি এই যে ধরুন ইশতেহারের কথা আলোচনা হচ্ছিল না আপনার এখানে, ইশতেহার তো 2 রকম হয়। একটি হচ্ছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা ইশতেহার থাকে, আবার নির্বাচনের সময় পলিটিক্যাল পার্টিগুলির নির্বাচনী ইশতেহার থাকে। আবার যদি আমরা পলিটিক্যাল চিন্তার বা দর্শনেরও আলাদা ইশতেহার দেখি, যেমন কমিউনিস্ট পার্টির ইশতেহার। কমিউনিস্ট পার্টির ইশতেহার শুধুমাত্র রাশিয়ার কমিউনিস্ট পার্টির ইশতেহার হিসেবেই নেই, সেটা সারা দুনিয়ার কমিউনিস্ট পার্টিগুলি সেটাকে ঘোষণাপত্রের সাথে। সুতরাং আমি বলছি এই যে এগুলি রাজনৈতিক টেক্সট, খুবই ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকটা ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এক একটা ওয়ার্ড ধরে আপনি অনেক ধরনের মিনিং দাঁড় করাতে পারবেন। আপনি কোনোভাবে আমার 52-এর ভাষা আন্দোলন বলুন, 71-এর মহান মুক্তিযুদ্ধ বলুন, 47-এর দেশভাগ বলুন, কোনো কিছুকে আপনি উপেক্ষা করে আজকে 24 হয় না। এই সবগুলিকে রিলেট করা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য সবগুলি রাজনৈতিক দলের প্রত্যেকেরই আলাদা আলাদা মতাদর্শ, আলাদা নিজেদের দর্শন রয়েছে। সবগুলিকে এক জায়গায় নিয়ে এসে একটা মতৈক্যের দলিল হিসেবে দাঁড় করানোর জন্য যেই সময়টুকু যৌক্তিকভাবে সরকার মনে করেছে লেগেছে, ততটুকু সময় নেওয়া। জুলাই অভ্যুত্থানের 1 বছর, সেই সাথে 5 আগস্টে আমরা তো সরকারেরও প্রায় 1 বছর আমরা হতে দেখছি। যে চেতনা নিয়ে, জুলাই চেতনা নিয়ে আসলে এই সরকারের যাত্রা শুরু হয়েছিল, সরকার আসলে কতটুকু সফল হলো? আপনার বিশ্লেষণ কি? এটাতে আমার বিশ্লেষণ করা উচিত হবে না, আপনারা বিশ্লেষণ করুন। মাসুদ ভাই আছে, উনি বলবেন। আমার মনে হয় কতটুকু পূরণ করতে পেরেছেন আপনাদের কাছে? অনেক কিছু পারিনি আমরা, অনেক কিছু পূরণ করতে পারিনি। মানুষের দীর্ঘ 16-17 বছর একটি ফেসিবাদী ব্যবস্থার মধ্যে থেকে, সেখান থেকে যখন মানুষ মুক্ত হয়, মানুষের মধ্যে যে পরিমাণ প্রত্যাশার পারদ তৈরি হয়, আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়, যেটা আমরা প্রতিনিয়ত দেখছি। রাস্তাঘাটে, সড়কে মানুষ নানানভাবে তাদের দাবি দাওয়া নিয়ে সামনে হাজির হচ্ছেন। সুতরাং ওই মাত্রায় যদি আপনি বলেন প্রত্যাশা, তাহলে তো অনেক কিছুই পূরণ করা সম্ভব হয়নি। আবার আপনি যদি এভাবে চিন্তা করেন যে একটি গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য কাঠামোগত পরিবর্তনের যে প্রাথমিক কাজগুলির দরকার, বা আপনি যদি ভেঙে ভেঙে বলেন, ধরেন আমাদের ইকোনমিক সেক্টর, অর্থনীতি, ব্যাংকিং সেক্টর, এই সেক্টরটাকে যেই ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল, লুটপাট করে সব নিয়ে নেওয়া হয়েছিল, ব্যাংকগুলি শেখ হাসিনার আমলে বন্ধ হয়ে যাচ্ছিল, মার্জ হয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে ঠেকানো গেছে, রক্ষা করা গেছে অনেক কিছু। আবার অনেক জায়গায় আমাদের অনেক দুর্বলতা আছে, অভিজ্ঞতার ঘাটতি ছিল সরকারের অনেক কিছুতে পর্যাপ্ত সহযোগিতা যেখান থেকে পাওয়া দরকার সেখান থেকে পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে ব্যুরোক্রেসি পূর্ণ সহযোগিতা করেনি, কখনো কখনো বাহিনীগুলি পূর্ণ সহযোগিতা পাওয়া যায়নি। সব মিলে আমি বলবো, আমি আসলে মূল্যায়নের জায়গায় যাওয়া আমার দিক থেকে অ্যাটলিস্ট উচিত হবে না। আমার মনে হয় মূল্যায়নটা নাগরিকের করা। তবে সরকার নিজের কাজে উচ্ছ্বাসিত নয়, অনেক বেশি সন্তুষ্ট নয়, আমাদের আরো অনেক কিছু করার আছে। মাসুদ কামাল ভাই, আপনার কাছ থেকে একটু মূল্যায়নটা শুনি। এই যে সরকারের যে 1 বছর জুলাই চেতনা নিয়ে যে সরকারের যাত্রা শুরু, সে আসলে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে? আকাশচুম্বী প্রত্যাশার কথা বাদ দিয়ে যদি স্বাভাবিক প্রত্যাশার কথাও চিন্তা করি। দেখেন, আমি এই ফাঁকে একটু জুলাই ঘোষণাপত্র নিয়ে একটু বলে নিই, এটা নিয়ে আমি টাচ করার সুযোগ পাইনি। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সরকারের একটা ব্যর্থতা আছে, বড় ব্যর্থতা আছে। বড় ব্যর্থতা হলো, এটা কিন্তু ছাত্ররা, তখন এনসিপি হয় নাই, ছাত্ররা কিন্তু গত ডিসেম্বরের 31 তারিখে ঘোষণা করতে চেয়েছিল, এবং তারা আরো আগে থেকে দাবি করছিল। দাবি যখন পূরণ না হচ্ছিল, তখন তারা বলছিল ঠিক আছে, তাহলে আমরাই করে ফেলবো ঘোষণাটা।
31শে ডিসেম্বর গত বছরের। তখন গভর্নমেন্ট তাদেরকে ডেকে নিয়ে বলল যে তোমরা রাখো, আমরাই সবাই মিলে আমরাই করে দিচ্ছি। এবং তখন প্রেস সেক্রেটারি উনি বললেন যে 15 দিনের মধ্যে ওনারা এটা করবেন। একদম উনি কিন্তু 15 দিনের কথা বলেছেন, একদম স্পষ্টভাবে বলেছেন। তো উনি তো বলেছেন, তার মানে এটা সরকারের ডিসিশন, তার মানে সরকার ওটা চেয়েছে যে আমরা এটা করব। সরকার চেয়েছে, কোনো সমস্যা নাই। এবং আমি যতটুকু জানি, আমি দু একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলেছি, তাদের কাছে একটা খসড়া কিন্তু তখনই তারা গভর্নমেন্ট বিভিন্ন পার্টির কাছে পাঠিয়ে দিছে। এবং অধিকাংশ পার্টি, পলিটিক্যাল পার্টি এটা অতি দ্রুত গভর্নমেন্টের কাছে আবার দিয়ে দিছে, উনি 15 দিনের মধ্যেই দিয়ে দিছে। তারপরে আবার কথা ছিল ওটা এক্সপার্টদের নিয়ে বসবেন, হয়তো একজন দুজন, যদিও আমি শুনেছি একজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই কাজটা আপনি একটু দেখেন ঠিকঠাক। উনি দীর্ঘ সময় নিয়েছেন। 15 দিনের কাজ যে সরকার 8 মাসে করে, সেই সরকারকে খুব একটা মানে আপনার কি বলবো আমি, অ্যাক্টিভ গভর্নমেন্ট আমি বলি না, আমার কাছে নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট মনে হয় এটাকে। তারা এটা পারে নাই করতে ভাই। 15 দিনের কাজ 8 মাসে করার কোনো যুক্তি নেই, কোনো যুক্তিই নেই। বিশেষ করে ঘোষণাপত্র নিয়ে যেখানে কারোই কোনো আপত্তি ছিল না। যাও, তারপরে এটা আর যেগুলো আপত্তি থাকার, এটা থাকবেই। আপনি যা কিছু লেখেন আমি একটা ভুল ধরবো, হতেই পারে ভুল, আমার মন মতো হয় নাই ভাই। আপনি কি সবাইকে খুশি করতে পারবেন নাকি? পৃথিবীর কেউ পারছে? পারে নাই তো। কাজে কেউ না কেউ আপত্তি করতেই পারে, ওই করলেও কোনো সমস্যা নাই। আপত্তি এবং সমর্থন এটা নিয়েই দুনিয়া চলবে, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু সরকার এখানে আমি মনে করি একটা ব্যর্থতা পরিচয় দিচ্ছে। আপনি যখন পরে যে প্রশ্নটা করলেন যে 1 বছরের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে, আমি এই জন্য ওই কথাটা বললাম যে ওইটারই তো প্রত্যাশা ছিল 15 দিনের। তারা তো 15 দিনের প্রত্যাশা মিটাতে 8 মাস লাগছে। তো 1 বছরে যে প্রত্যাশাটা আমাদের তাদের মধ্যে ছিল, সেটা তারা মেটাতে পারে নাই। কারণ আমি ওইটা আবারও বলি, একই কারণ, তারা যে লোক খারাপ তা বলছি না, কিন্তু তারা নন সিরিয়াস টাইপের লোক, তারা বিষয়টাকে সিরিয়াসলি নেয় না, এটা আমার মনে হয়েছে। এটা তো ওনারা মাইন্ড করতে পারে। বলছিলেন যে অনেক ধরনের সহযোগিতা যেটা তাদের পাওয়ার কথা ছিল বিভিন্ন জায়গা থেকে, সেটা আসলে তারা পায়নি। আমি আপনাকে একটা কথা বলি শুনেন, একটা সরকার যখন সরকার হলো সবচেয়ে বড় মাস্তান, সবচেয়ে বড় মাস্তান। আমি আপনাকে ডাকলাম এদিকে আসেন, আপনি আসলেন না, আমাকে কিন্তু কিছু করেন নাই। সরকার যদি আপনাকে ডাকে, আপনি আসতে বাধ্য না, আসলে আপনাকে বাইন্দা নিয়ে আসবে। সরকারের হাতে কিন্তু বিরাট ক্ষমতা। এখন সরকারের হাতে সরকার কার সঙ্গে পায় না? সরকার পায় না পাবলিকের সঙ্গে, সরকার পায় না পাবলিকের যে রিপ্রেজেন্টেটিভ মানে পলিটিক্যাল পার্টি তাদের সঙ্গে পারে না, এদের সঙ্গে সরকার পায় না। তো বাংলাদেশের ইতিহাসে পলিটিক্যাল পার্টিগুলো, সবগুলি পলিটিক্যাল পার্টি, মানে আওয়ামী লীগকে আমি বাদ রাখছি কারণ আওয়ামী লীগ তো এই সময় অ্যাক্টিভ না, এবং আওয়ামী লীগ এই সময় সরকারের খুব প্রতিবন্ধকতা তৈরি করছে, আমি তাও মনে করি না। বাংলাদেশে যে অ্যাক্টিভ যে পলিটিক্যাল পার্টিগুলো, সবগুলি পলিটিক্যাল পার্টি একটা গভর্নমেন্টকে 1 বছর ধরে সাপোর্টই করে আসতেছে। এত সমর্থন বাংলাদেশের ইতিহাসে কোনো গভর্নমেন্ট পায় নাই। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশ স্বাধীনতার পরে প্রথম সরকারের যাত্রা শুরু করল, উনিও পান নাই। উনি প্রথম দিন থেকে জাসদের বিরোধিতা পাইছেন, এবং জাসদ সে সময় একটা বড় পলিটিক্যাল পার্টি। তাহলে তো ওনাদের সমর্থন ছিল তা না, এই অতি সমর্থন ওনাদের ক্ষতিও করছে। সমর্থন ছিল, সাপোর্ট কি ছিল? মানে সাপোর্ট বলতে কি যে ধরনের সহযোগিতা করার কথা সবাই বলেছিল, আপনার কি মনে হয় সেই সহযোগিতা করেছে? দেখান তো কোন বিষয়ে অসহযোগিতা করছে, দেখান তো আপনি। ওনারা বলতে পারবেন, সরকার বলতে পারবে যে 1 টাকা জায়গা থেকে তারা সমর্থন পায় না। সেটা কোথেকে পায় না? আইন শৃঙ্খলার পরিস্থিতিটা আমাদের অতটা আপ টু দ্য মার্ক ছিল না, আমরা করছে, অসহযোগিতা করছে। তো আমাদের তো সমর্থন আদায় করে আমাদেরকে কন্ট্রোল করা আপনার দায়িত্ব, ওটা তো আমার দায়িত্ব না। আর আপনি যদি মনে করেন এই আমলা আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, তারপরে আপনি গেলেন কেন? আপনি যখন ওই চেয়ারে বসছেন, তখন আপনার দায়িত্ব কিন্তু অনুষ্ঠানটার অ্যাঙ্করিং করা। আপনি যদি না পারেন তারপরে বসলেন কে? আপনার বসাই ঠিক হয় নাই। তাহলে ঘটনাটা কিন্তু এখানে। তো যারা এখানে গেছে, যদি ইউনূস সাহেব মনে করেন যে XYZ এই 3 জন দিয়ে হচ্ছে না, বাকি সবাই ভালো পারতেছে, XYZ কে চেঞ্জ করেন, ওই এখতিয়ার তো আপনার আছে। উনি কোনো উপদেষ্টাকে চেঞ্জ করেন না, কিন্তু উনি ওই যে একবার নুরুল কবির একটা ইন্টারভিউ দিয়েছিলেন না, যে আমরা কেউ তো এই জগতের লোক না, তা আমরা ভুল করি, আমরা ভুল করতে করতে শিখি। মানে এর চেয়ে আপত্তিকর কোনো সেন্টেন্স হইতে পারে না। ভুল করতে করতে শেখার জায়গা রাষ্ট্র না, সরকার না। সরকার যদি একটা ভুল করে, তার জন্য কিন্তু পুরো দেশ ক্ষতিগ্রস্ত হয়। এটা ভুল করে শেখার জায়গা না। উনি ভুল করে শিখবেন।
সবাইকে অন্যদের কিছু বলে না, তারা তো আমার চেয়েও কম জানে, তারাও ভুল করবে। এটা আপনি পারেন না করতে। আপনি উচিত ছিল, উনি যেহেতু নিজে পারেন না, উনি যেহেতু নিজের অভিজ্ঞতা নাই, ওনার উচিত ছিল যে এমন এমন অভিজ্ঞ লোককে বিভিন্ন জায়গায় এনে বসানো, যাতে নাকি উনি যে কম বুঝেন সেটাকে তারা কভার করতে পারে, ওটা কভার হয়ে যায়। জনাব ফয়েজ আহমদ, জুলাই সনদ নিয়ে এবার একটু কথা বলতে চাই। জুলাই সনদ, সবার এখন সামনে একটাই প্রশ্ন যে সনদ আসলে বাস্তবায়ন হবে কেমন করে, কেননা এখানে রাজনৈতিক দল যারা আছে তাদের এক একজনের এক একটা চাওয়া। বিশেষ করে বিএনপি চাচ্ছে যে নির্বাচিত সংসদে সেটা জুলাই সনদটা আসলে বাস্তবায়ন করবে, জামাত চাইছে যে গণভোট এবং সেই সাথে অধ্যাদেশের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে, এনসিপি বলছে এই সরকারকেই জুলাই সনদ বাস্তবায়ন আসলে করতে হবে। সরকারের চিন্তাটা আসলে কি? জি, আপনাকে জুলাই সনদে যাওয়ার আগে আমি ঘোষণাপত্রের বিষয়ে আপনার এবং ভাইয়ের বক্তব্য থেকে, আপনাদের দুজনের প্রত্যাশার সঙ্গে আমার প্রত্যাশার কোনো অমিল নাই যে দ্রুত হওয়া দরকার ছিল। ভাই আরো সুনির্দিষ্ট করেছে যে এটা সরকারের ব্যর্থতা, ঠিক আছে, আমি সেটাও অ্যাডমিট করে নিচ্ছি। কিন্তু দেখুন, জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে কয়টা? একটা ঘোষণাপত্র। পলিটিক্যাল পার্টিগুলিকে যে ড্রাফট দেওয়া হয়েছে সেটা একটারই। আবার ভাই যেটা বললেন যে খুব দ্রুতই পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু রেসপন্স করেছে, তাই না? সবাই দিয়ে দিয়েছে। এখন সিপিবি যে জিনিস দিয়েছে, নিশ্চয়ই জামাত একই জিনিস দেয়নি। আবার জামাত যেটা দিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তো সেটা দেয়নি। অর্থাৎ আপনি যদি 30 বা 40টি পলিটিক্যাল পার্টিকে এভাবে বিবেচনা করেন, বা 30টি ধরেন আপনি, তাহলে 30টা কপি এসেছে। কিন্তু প্রত্যেকটা পয়েন্টে বা অধিকাংশ পয়েন্টে নিজ পার্টিগুলির ভিন্ন ভিন্ন মত ছিল, সেটা নিয়ে আবার আলাদা করে কাজ করতে হয়েছে। এই পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আবার সেই জায়গায় দুজনের মতকে এক জায়গায় আনার কাজটা করতে হয়েছে। আচ্ছা, সুতরাং একদম সাদামাটাভাবে দেখলে হ্যাঁ তাই তো, আপনি এরকম একটা জিনিস প্রত্যাশা করেছেন, দিয়েছেন, তারপর আপনাকে ফেরত দিয়েছে পার্টিগুলি, তাহলে দেরি কেন? এখন বিএনপি যদি বলে যে আমার কাছ থেকে অপিনিয়ন চেয়েছে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে, আমি তো দিয়ে দিয়েছি 3 দিনের মাথায়, বিএনপির জায়গায় তো বিএনপি খুবই রাইট। ভাই যেটা বলছেন ভাইয়ের জায়গাও ভাই রাইট, কিন্তু বাস্তবতা হচ্ছে কি, কাজ করতে গেলে তো এই যে 40টা অপিনিয়ন আসলো, 40 রকম, সেটিকে একত্রিত করার জন্য এই 8 মাস অতিবাহিত হয়ে গেছে। 8 মাস না, আপনি মানে টেকনিক্যালি 8 মাস বলেন, এমনিতে বলার জন্য বলেন, হয় না? ওই যে 2-3 মিনিট বললে বা 30 সেকেন্ড বললে 3 মিনিট বলে, ওইভাবে 8 মাস বলেন। 8 মাস তো আপনি যদি মানে ডিসেম্বরকে ধরেও আগান তাহলে তো 8 মাস হয় না। সুতরাং 8 মাস না। জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, এই সরকার কিভাবে যাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে যে এটাকে আমি দুইভাবে দেখি। একটা হচ্ছে যে কি কি বিষয়গুলি এই জুলাই সনদের টেক্সটে থাকবে, এটা মোটামুটি আমাদের পলিটিক্যাল পার্টিগুলি দীর্ঘ ডিসকাশনের মধ্যে ডিসাইড করতে সক্ষম হয়েছে। এটা খুবই ভ্যালিড জিনিস যে একটা প্রশ্ন সবার সামনে এসে হাজির হয়েছে, যেটা বাস্তবায়নের পদ্ধতিটা কি হবে। খুব অনেকগুলি পলিটিক্যাল পার্টি বলছে যে ঠিক আছে, আমরা এরকম একটা সনদ হলো স্বাক্ষর করলাম, সেটা যদি পরে কেউ উপেক্ষা করে যে হ্যাঁ স্বাক্ষর, মানে কি ভ্যালু আছে সেটা। সো অনেকেই অপিনিয়ন দিচ্ছে এটার একটা লিগ্যাল ভ্যালু ক্রিয়েট করতে হবে, সিকিউরিটি এনশিওর করা। মানে কি আসলে সিকিউরিটি তো এনশিওর করা বলতে যে আমরা পলিটিক্যাল পার্টিগুলি যে নির্বাচনী ইশতেহার দেয়, সেই ইশতেহারই তো এক ধরনের কমিটমেন্ট নাগরিকদের কাছে, সেটা দেখেই তো সে ভোট নেয়, পরে গিয়ে তো সেটা সে উপেক্ষা করে। সুতরাং সেই এক আলাপ তো আসলে সেটা খুবই পলিটিক্যাল আলাপ, সেই জায়গায় আমি আর যেতে চাই না। কিন্তু এটা হচ্ছে যে একটা অভ্যুত্থানের পরে মানুষের যে প্রত্যাশা যে সংস্কার হবে, মৌলিক সংস্কারগুলির জায়গায় একটা, আমি বলবো যে এটা অনেক বড় অর্জন আসলে। আমি এবং ব্যক্তিগতভাবে যদি আমি বলি প্রত্যাশার চেয়েও বেশি অর্জন। আমরা অনেক কিছু মনে করি যে এই হওয়া উচিত, এই করে ফেলতে হবে, আসলে ওভারনাইট তো সব করা যায় না। কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলি একসঙ্গে বসে 29টা মিটিং করেছে নিজেরা এখানে, তারা একে অপরের প্রতি যে সম্মান এবং শ্রদ্ধাবোধ দেখিয়েছে, এবং এইভাবে নিজেরা একে বাহাস করার মধ্য দিয়ে যেভাবে একটা জায়গায় আমরা একমত হতে পেরেছি অন্তত 19টা বিষয়ে, 19টার কোনোটাতে কারো কারো আপত্তি আছে, কিন্তু আমরা একমত হয়েছি যে এগুলি আমাদের সনদে আসবে। এখন পার্টিগুলির মধ্যে ভিন্ন ভিন্ন অপিনিয়ন দেখা দিয়েছে, এটা ঐকমত্য কমিশনের কাছেও একটা বড় ইস্যু, বাস্তবায়ন ইস্যু বলতে বাস্তবায়নের পদ্ধতির ক্ষেত্রে এটা ইস্যু। সেটা নিয়ে এখন পলিটিক্যাল পার্টিগুলি না হয়তো আপনার এই জটিলতাটা না থাকলে ইতিমধ্যে সনদের স্বাক্ষর হয়তো হয়েই যেত, কিন্তু এখন শুধু স্বাক্ষর হওয়া তো আর বড় বিষয় নয়, সেটা বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে সেটা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে প্রকাশ্য অপ্রকাশ্য আলোচনা চলছে। আমার ধারণা, মানে আমি যতটুকু জানি আর কি, সেটা হচ্ছে যে হয়তো ঐকমত্য কমিশন ফরমালি আরো 2-1 পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসার প্রয়োজন, বিশেষ করে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চয়ই সেখানে। হ্যাঁ দেখুন, নোট অফ ডিসেন্টের বিষয় নিয়ে আমি একটা অপিনিয়ন কোথাও দেখছিলাম যে নোট অফ ডিসেন্টের বিষয়গুলি সনদে আসা উচিত নয়, এটা একটা অপিনিয়ন, তো সেগুলি নিয়েও তো আলাপ হইতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে নোট অফ ডিসেন্ট তো সংসদের প্রসিডিংসে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে নোট অফ ডিসেন্ট সহ তো থাকে,
তো এটাকে আপনি প্রসিডিংস আকারে আমরা যদি যাই যে আমরা এখানে বসলাম, এই আলোচনাগুলি হলো, এই পলিটিক্যাল পার্টি এই বিষয়ে একমত হলো, অমুক দল এটার বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে এই পয়েন্টে, আবার অমুক দল হয়তো এই ধরনের আপত্তি জানিয়ে রেখেছে যে তারা যদি যায় নির্বাচিত হয় তাহলে তারা এইটা কাজ হয়তো করবে না। সুতরাং ওইটা একটা খুবই ডেমোক্রেটিক প্র্যাকটিস, এটা কোনো সমস্যা না। এবং সেটা বাস্তবায়নের পদ্ধতিটা কি, নির্বাচিত সংসদে সে বাস্তবায়ন করবে, এই বিষয়ে কারোরই তেমন কোনো আপত্তি নেই। কিন্তু মূল বিষয় না, এই সরকার শুরু করবে কিনা, দেখেন এই সরকার যদি শুরু করতো তাহলে তো আগামী নির্বাচনী এই পদ্ধতির মধ্যে দিয়ে, আমার মনে হয় এই ডিসকাশনের জায়গাটা এখন নেই। এই ডিসকাশনের জায়গাটা হচ্ছে যে আগামী সংসদ যে এই বাস্তবায়নটা করবেই, এটা একটা লিগ্যাল বেস তৈরি করা। মাসুদ কামাল ভাই, আপনার কাছে আমি জুলাই সনদ নিয়ে আসবো, তবে তার আগে একটু জানতে চাইবো, আক্তার হোসেন, এনসিপির আক্তার হোসেন বলেছেন যে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এটি দ্বারা আসলে আপনি কি বুঝতে পারছেন যে সাংবিধানিক স্বীকৃতিটা আসলে কি এবং কিভাবে সেটি দেওয়া হবে? সেটা কেন জরুরি? জুলাই ঘোষণাপত্র জিনিসটা কি আর জুলাই সনদটা কি, এটা নিয়ে অনেকের কিন্তু একটা কনফিউশন আছে। স্বাভাবিক। জুলাই সনদটা কি, এটা ফয়েজ খুব ভালোভাবে বলছেন, হ্যাঁ, যে সব পলিটিক্যাল পার্টিগুলি মিলে যে কাজটা করলো এটা। আর জুলাই ঘোষণাপত্রটা হলো আপনার যে গত জুলাইয়ে এবং অগাস্টে যে আন্দোলনটা হয়েছিল আমাদের এখানে, সেই আন্দোলনটার এক ধরনের বৈধতা, আইনগত বৈধতা, ওই সময় যে কাজগুলো হয়েছিল, মানে প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক অনেক কাজ হয়েছে, কিন্তু এখন সেই আইনগুলি তো রয়ে গেছে এখনো। এখন ধরেন আপনার পরবর্তীতে কোনো একটা সরকার এসে বললো ওই যে একটা হত্যা হয়েছিল, সেই হত্যা তো বিচার হতে হবে। হত্যা মামলা তো কখনোই তামাদি হয় না, কিন্তু বিচার হতে হবে। যদি ওইটা ধরে টান দেয় তাহলে যাদেরকে আপনার আসামি করবেন, এই লোকগুলি তো জীবন বাজি রেখেই হাসিনা সরকারকে, একটা স্বৈরাচারী সরকারকে উৎখাতের জন্য কাজগুলি করছিল। তখন ওটা ছিল সময়ের দাবি ছিল, কিন্তু কাজে এই যে জিনিসটা, ওটা যে সময়ের দাবি ছিল, ওই যে ঘটনা প্রবাহ, ওগুলো যে প্রয়োজনীয় ছিল, বেআইনি কিন্তু প্রয়োজনীয়, এই জিনিসটার একটা আইনগত স্বীকৃতি, এটা হলো জুলাই ঘোষণাপত্র। এখন ধরেন একটা সময় আওয়ামী লীগ আবার ফিরে আসলো, 15 বছর 20 বছর পরে ফিরে আসলো, 50 বছর পরে ফিরে আসলো, আসতেই পারে, এই দেশে অনেক কিছু ঘটে। যদি আসে তখন ধরেন যদি 40 বছর পরও আসে, এই হাসনাত অথবা এই আক্তার অথবা এই নাহিদ, তখন তাদের বয়স কত হবে? 80, 85। তো 85 বছর বয়স হতে একজন লোক জেলে যেতে চাইবে না, চাবে না। তো এখন তখন তারা এটা চায়, এখন এই জিনিসটা আইন তো মনে করেন সংসদে গেলে পরে একটা সিম্পল মেজরিটি, যেটা আইন চেঞ্জ করা যায়, যদি সেটা সংবিধানের পার্ট হয়ে যায় তাহলে সেটা চেঞ্জ করতে গেলে অনেক খড়কুটো পুরাতে হয়, 2/3 মেজরিটি লাগে। আবার এইবার সংবিধান যেটা হচ্ছে সেখানে কিভাবে সংবিধান চেঞ্জ করবে, এবার অ্যামেন্ড করার কি সিস্টেমগুলো, এগুলো তো আমি জানি না এখন পর্যন্ত কি হবে, তো এটা জটিল হয় একটা আর কি। তো এই জায়গাটাতে তারা একটা চাচ্ছে, একটা প্রোটেকশন চাচ্ছে। এইটা চাওয়াটা আমি মনে করি তাদের দিক থেকে অন্যায় না। বিএনপি কিন্তু দিয়ে যাচ্ছে না। বিএনপি বলছে এই ধরনের ঘোষণাপত্র সংবিধানের অংশ হয় না, এটা সংবিধানের তফসিলে থাকে। যেমন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, এটা কিন্তু পার্ট অফ সংবিধান না, এটা সংবিধানের তফসিলে থাকে। মানে যে জিনিসগুলোর উপর ভিত্তি করে সংবিধানটা তৈরি হয়েছে সেগুলো হলো সংবিধানের তফসিল, চতুর্থ তফসিল। তো ওই তফসিলের মধ্যে থাকে, অনেকগুলো তফসিল থাকতে পারে, কোনো সমস্যা নাই। তো এটা বলছে বিএনপি যে এই ধরনের ঘোষণাপত্র তফসিলে থাকুক। যেহেতু বিএনপির ওই ধরনের কোনো ভয় নাই, যাদের ভয় আছে তারা বলছে এটাকে সংবিধানের পার্ট করে দেন। তার মানে সংবিধানের পার্ট করা মানে কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনডেমনিটি। আচ্ছা, এখন আমি আপনাকে মানে বাস্তবের কথা, ইনডেমনিটিও কতটুকু আসলে সেটাই বা কতটুকু বড় সুরক্ষা, একটা আইন দিয়ে আর একটা সংবিধান দিয়ে, মানে সংবিধানটা চেঞ্জ করে করেন তো, এটা ওয়ান কাইন্ড অফ ইনডেমনিটি। তো এই ইনডেমনিটি কিন্তু আসলে রক্ষা কবচ না, আমি সেটাই জানতে চাচ্ছি। রক্ষা কবচ যে না সেটা আমি বলি আপনাকে। ধরেন 75 যে ঘটনা, ধরেন আপনি 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সহ পুরো পরিবার সহ, এবং তখন কি যুক্তি দেওয়া হয়েছে? ঠিক আছে, বঙ্গবন্ধু একটা ব্যর্থ রাষ্ট্রনায়ক ছিল, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, তাকে সওয়াল দেশের জন্য প্রয়োজন ছিল, তো তার বাচ্চাকে মারতে হবে কেন, তার বউকে মারতে হবে কেন, ছেলের বউকে মারতে হবে কেন? লজিক তো নাই। তারপরেও এই কাজ যারা ঘটিয়েছিল তারা সেই সময় বীর ছিল, ন্যাশনাল হিরো ছিল, তাদের কিন্তু কেউ কিছু বলে নাই, তারা ন্যাশনাল হিরো ছিল কিন্তু সময়। এবং তখন তাদেরকে যে সরকার আসছিল তারা তাদের উপর হ্যাপি ছিল। মুস্তাক সরকার যে ইন্ডেমনিটিটা দিয়েছিল, এদের কোনো বিচার করা যাবে না। এইটার ধারাবাহিকতা কিন্তু জিয়া সরকার যখন আসলো তারা কিন্তু এই লোকগুলিকে পুরস্কৃত করেছে। তাহলে ওই ঘটনার বেনিফিশিয়ারিকে, ডাইরেক্ট বেনিফিশিয়ারিকে মুস্তাক সরকার এবং জিয়া সরকার।
কিন্তু ওই ইনডেমনিটি কি তাদেরকে বাঁচাতে পারছে? পারে নাই তো। এক সময় এসে কিন্তু হাসিনা সরকার সেই ইনডেমনিটি মানে না, ইনডেমনিটি সে চেঞ্জ করে তাদেরকে ফাঁসি দিছে। আচ্ছা, দেওয়ার যখন দিছে তখন তারা যারা তাদের বেনিফিশিয়ারি ছিল তারা কি কোনো প্রতিবাদ করছে? না, তাও করে নাই, কেউ প্রতিবাদ করে না। মানে ঘটনাগুলো এই ঘটনা এরকম যে আপনি অনেক কিছু পারবেন, অর্থাৎ সুরক্ষা আসলে কোনোভাবেই প্রকৃত অর্থে আসলে আমি বলি কোথায় রক্ষা ব্যবস্থা। কোনটা? রক্ষা ব্যবস্থা হলো কি, এই ফারুক রশিদ কিন্তু একটা পার্টি করছিল, তার নাম ছিল ফ্রিডম পার্টি। তখন ফ্রিডম পার্টি বেশ দাপটও ছিল। আচ্ছা আচ্ছা, আবার সেই ঘটনার যে বেনিফিশিয়ারি জিয়াউর রহমান, উনিও একটা পার্টি করছিলেন, সে হলো বিএনপি। তো ফ্রিডম পার্টি মানুষের সঙ্গে মিশতে পারেনি, ফ্রিডম পার্টি হারাই গেছে, তার নেতারাও হারাই গেছে। কিন্তু জিয়াউর রহমানের পার্টি পাবলিক পার্টি হয়ে গেছে, যে কারণে জিয়াউর রহমান পার্টি যখন বড় হয়ে গেছে, আওয়ামী লীগ কি জিয়ার পার্টির সঙ্গে ব্যাপারে খুব হ্যাপি ছিল? শেষ দিকে বলতো না এটা একটা সন্ত্রাসী দল, বলছে তো, কিন্তু পার্টিকে ভ্যানিশ করতে পারছে? আসলে আপনি টিকে থাকবেন কি থাকবেন না, এটা নির্ভর করবে যে আপনি কতটা জনগণের সঙ্গে আছেন, জনগণ কতটা আপনাকে প্রোটেক্ট করতে চায় তার উপর। জুলাই সনদ বাস্তবায়নের পথে সরকার কতটা এগিয়েছে? না, জুলাই সনদ বাস্তবায়ন আমি আগে যেটা বলছিলাম যে আমরা তো জুলাই সনদের ফ্রেমওয়ার্কের জায়গায় তো কমপ্লিট একরকম, বাস্তবায়নের বিষয়টা এখানে সরকারের একক সিদ্ধান্তের আসলে সুযোগ নেই। স্টেক হোল্ডার মানে অর্থাৎ জুলাই সনদে যারা সক্রিয় ভূমিকা রেখেছে, আমি বলছি প্রায় 30 পলিটিক্যাল পার্টি এখানে সরাসরি ভূমিকা রেখেছেন, তাদের অপিনিয়নের ভিত্তিতে সনদ রচিত হচ্ছে। সেই সনদটা বাস্তবায়নের পথ বা পদ্ধতি কি হবে সেটার জন্য তাদের সঙ্গে আবার একটু হয়তো আলাপ আলোচনা করে একটা চূড়ান্ত জায়গায় আসতে হবে। সুতরাং এইটা একটা অটোমেটিক্যালি এটা একটা লিগ্যাল বেস, এটা লিগ্যাল বেস অটোমেটিক্যালি আছে। ডিসেম্বরের আগে কি এটা সম্ভব আপনার কাছে কি মনে হয়? মানে আগামী ডিসেম্বরের আগে? না না, যেহেতু এর বেসিসে সবে নির্বাচন চাচ্ছে, অনেকেই চাচ্ছে, সেটা কি সম্ভব? না না না, আমি মনে করি না মোটেও ডিসেম্বর পর্যন্ত এটা সময় লাগতে পারে। আমি তো মনে করি এটা খুব মানে অল্প সময়ের মধ্যে। আমার এটা হলো আমি জানি না আর কি কবে, এটা কোনো যে টাইমলাইন বলছি না, ফর্মাল কিছু না, কিন্তু আমি কাজের যে গতি দেখছি বা কাজের যেই অবস্থান দেখছি তাতে আমার ধারণা, আমার বিশ্বাস যে এটা এই মাসেই শেষ হবে। একটু মাসুদ কামাল ভাই আপনার কাছে একটু আসি, আপনার কি মনে হয় ডিসেম্বরের আগে কি যে পদ্ধতিতে আগাচ্ছে এখন পর্যন্ত আবারও এটা নিয়ে সেটিং হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, তাদের মতামত আবারও নেওয়া হবে, আপনার কি মনে হয় জুলাই সনদ কি সম্ভব? না, আমার মনে হয় শুনেন, এটা তো কোনো লক্ষ্যমাত্রা নাই, কিন্তু এই ঐকমত্য কমিশনের যেমন শুরু করে তারা কাজটা, তারা কিন্তু বলে নাই যে তারা 20টা পয়েন্টে করছে 20টাতে ঐক্যমত্য হতে হবে, তা কিন্তু তারা বলে নাই। তারা বলছে আমরা এই বিষয়গুলো আলোচনা করব, আমরা মাঝখান থেকে বলবো যে তোমরা এটুকু ছাড় দেও অথবা একটু করো, যতটুকু ছাড় দেয় কে কোটা কতটুকু ছাড় দিবে এটা কেউ জানে না। এই সবগুলি মিলেই তারা কিন্তু আলোচনা করছে এবং করতে করতে তারা তো অনেকগুলি চূড়ান্ত হয়ে গেছে, 12টা নিশ্চিত হয়ে গেছে। বাস্তবায়নের পদ্ধতি এখন তো এইগুলি ডিসেম্বরের মধ্যে আমার মনে হয় তারা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবে। ডিসেম্বর লাগবে না, তার আগে তারা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবে যে কোনটায় কোনটা হলো কোনটা হলো না। তার বেসিসে নির্বাচন যেহেতু না, নির্বাচন হবে কিন্তু এগুলি বেসিসে না। আচ্ছা, এটার উপর নির্ভর করে নির্বাচন হবে না, নির্বাচন হবে নির্বাচনের মতো। আচ্ছা, নির্বাচন হবে নির্বাচন কমিশনের সঙ্গে গভর্নমেন্টের আলোচনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে না আছে, তারপরে তার উপর নির্ভর করে নির্বাচন হবে। নির্বাচনের পর এগুলি বাস্তবায়নের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারে। এগুলি যে বাস্তবায়ন করবে, এই যে তারা অঙ্গীকার করলো, মানবে কয়জন? যদি না মানে আপনি কি করবেন? না মানলে আপনি তার বিরুদ্ধে আপনি কি করেন? হ্যাঁ, যদি নির্বাচনটা ঠিক হয়, আমি এটা কথা বলি আপনার, এত কোনো সংস্কার দরকার, দুটো জিনিস লাগে খালি, এক হলো নির্বাচন, এক হলো বিচার বিভাগ। ওই যে এই দুটো আপনি ঠিক করেন না, সব টাইট। কারণ নির্বাচনে যাই আনি, একটা মনে করেন জিতলো, নির্বাচন যাই গেলে মানি না, সে যে বললেন পাবলিক তো আপনার ভোট দিয়ে বানাইছে, পাবলিক কি বলবে? তুমি মাও না কেন, তুমি তো সাইন করে আসছো, তাহলে নির্বাচন যদি ঠিক হয় আগামীবার তোমার ফেলাই দেব। তো এই যে পাবলিকের যে ভয়টা, পাবলিককে ভয় পাওয়া, এটা একমাত্র একটা নির্বাচন পদ্ধতিটা ঠিক থাকলে সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানা যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।